কেউ একজন লাইভটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। কেউ একজন লাইভটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আচ্ছা, যারা তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। যারা লাইভে আছে সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। সব কিছু ক্লিয়ার আছে কিনা জানাও একটু। আচ্ছা, সবাই একটু সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আমার ভিডিওর সব কিছু ক্লিয়ার আছে কিনা জানো। সব কিছু ক্লিয়ার থাকলে দেন আমি সামনের দিকে প্রসিড করতে পারবো। জায়গাতেই আচ্ছা, আজকে নতুন ফোন থেকে লাইভে আসছি, তো তো প্রথমবার লাইভে আসার কারণে ওই এই, আমার এরিয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছে। বাট আশা করি কোয়ালিটি খুবই ভালো হবে আগের তুলনায়। আর যথেষ্ট কোয়ালিটি ভালো হওয়ার কথা আজকে থেকে।
ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কথা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। আমি আমার হাতে একটা ফোনে দেখতেছি, ওই ফোনে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আজকে অন্য দিনকার তুলনায় আমাদের আগে যেরকম একটা ফোকাসিং প্রবলেম হতো, এটার এই যে বর্তমান ফোনটার ফোকাসিং খুব বেশি স্টেবল, যার কারণে এটা আমাদের খুব স্ট্রংলি ফোকাস করে, যার কারণে তোমাদের ওই ফোকাসিং প্রবলেমটা হালকা আগালি পিছালে যেটা হইতো সেটা হবে না আজকে থেকে। আজকে থেকে আশা করি সবকিছুই এই স্ট্রংলি ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের যতটুকু, তোমরা আগে আমাকে একটা জিনিস কনফার্ম করো, ভিডিও ক্লিয়ার সেটা আমিও দেখতেছি, সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। ভিডিও ক্লিয়ার সেটা আমার এখান থেকেও দেখা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, আমরা শুরু করতেছি। আজকে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ার্ড-সেভার্ট সূত্র। তো ওই বায়ার্ড-সেভার্ট সূত্র আমরা আগে গত ক্লাসে স্টার্ট করতে যাইয়া আমাদের একটু জটিলতার কারণে আমরা বায়ার্ড-সেভার্ট সূত্রটা ফুলি কমপ্লিট করতে পারি না। তো আজকে ইনশাআল্লাহ আমরা বায়ার্ড-সেভার্ট সূত্রটা প্রমাণ করে তার অ্যাপ্লিকেশনও প্রমাণ করব। এই প্রমাণের পর আমরা কোনো কিছু করব না। আজকের ক্লাস হচ্ছে অন্য দিনকার মতো একটু লেন্দি হবে না, আজকে একটু কম লেন্দি হবে। আজকের ক্লাসটা 1 ঘন্টার ভিতরে আমার পুরো ক্লাসটা কভার হয়ে যাবে আশা করা হচ্ছে। আমি একটু বোর্ড মুছার জন্য টিস্যু নিয়ে আসি। Ya, টিস্যু। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আশা করি কোনো প্রবলেম থাকার কথা না, আমাদের খুবই হাইলি সবকিছু করা যাবে। তো আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়ার্ড-সেভার্ট সূত্র। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বায়ার্ড-সেভার্ট বা ল্যাপ্লাসের সূত্র। তাহলে আমরা লিখি আমাদের বায়ার্ড-সেভার্ট বা ল্যাপ্লাসের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র আমরা বলতে পারি। তো অনেকে বায়ার্ড-সেভার্ট যেটা, এটাকে অনেকে ভিও-সেভার্ট বলে, যেটা তপন স্যারের বইতে লিখছে, অনেকে ভিও-সাভা বলে। তো আমার কথা হচ্ছে যে যেটাই বলুক না কেন, উচ্চারণ ইংলিশ থেকে বাংলা আসার সময় একটু পরিবর্তন হয়েছে, বাট কথা হচ্ছে ইংলিশে সেম। আমি নরমালি এটা বলতে পছন্দ করি বায়ার্ড-সেভার্ট ল। এখন আসি আমার যে বায়ার্ড-সেভার্ট ল, এই বায়ার্ড-সেভার্ট লটা আমাদের কি। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, বায়ার্ড-সেভার্ট লটা হচ্ছে, আমরা তোমাদেরকে আগেই বলছিলাম, কোন একটা তার যদি নিই, ফর এক্সাম্পল আমি এই জিনিসগুলো গত ক্লাসে বলছিলাম, তবে আমি আজকে আবার একটু হালকা করে মনে করাইছি, একটু দ্রুত যাব। হ্যাঁ, আমি এরকম একটা তার নিলাম। তাহলে আমরা যদি বলি ভাই আমার তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম তারের মধ্যে এদিক দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, এই তারের চারদিকে একটা কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই তারের চারদিকে আমাদের একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যেটা বৃত্তাঙ্গুলি নিয়মে বের করা যায়, ডানহাতি নিয়মে। তাহলে আমরা এই যে তারের চারদিকে একটা চুম্বক ক্ষেত্র পাবো, তারের চারদিকে একটা চুম্বক ক্ষেত্র পাবো, তারের চারদিকে একটা চুম্বক ক্ষেত্র পাবো। তাহলে আমরা বলতে পারি তারের চারদিকে এদিক থেকে ঘুরে ঘুরে প্রত্যেকটা পয়েন্টে এক একটা চুম্বক ক্ষেত্র আছে। এখন আমার কথা হচ্ছে এই জিনিসটাকে প্রতীকীভাবে আমরা অন্যভাবে আঁকতে পারি, যেটা আমরা আগে দেখাইছিলাম। এই তলের মধ্যে কোন একটা জায়গা দিয়ে ঢুকে যাওয়া মানে হচ্ছে তলের ভিতর দিয়ে ঢুকতেছে মানে ক্রস, বের হচ্ছে মানে ডট। তখন আমি বলতে পারি ভাই আমার সেম তাকে আমরা বলতে পারি, যদি আমার তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে হয়, তখন আমরা বলতে পারবো এটা আমার এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। এবং এমন না যে খালি এখানে একটা,
এবং অসংখ্য। যত দূরে যাবে চুম্বক ক্ষেত্রের মান তত কমতে থাকবে, যত দূরে যাবে চুম্বক ক্ষেত্রের মান তত কমতে থাকবে, বাট কথা হচ্ছে চুম্বক ক্ষেত্রের একটা মান থাকবে। এখন আমার কথা হচ্ছে এরকম তো প্রত্যেকটা বিন্দুতে আছে, আমার এই বিন্দু এই বিন্দু এই বিন্দু প্রত্যেকটা বিন্দুতে আছে। এখন আমার বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট বললো যদি তোমার কাছে একটা তার থাকে, ফর এক্সাম্পল তোমার কাছে একটা বাঁকা তার আছে, এই তারটা যে কোনো মানে উনি বাঁকা তার বলতে এটা মিন করছে যে কোনো শেপ, সেটা হইতে পারে বৃত্তাকার, সেটা যে কোনো সাইজের হোক না কেন, সেটা দেখতে যেমনই হোক না কেন, আঁকা বাঁকা যে কোনো একটা তার নিলাম। এই তারের মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহ ঘটাচ্ছি আই পরিমাণ। এই তারের টোটাল যে লেন্থ, ওই লেন্থটাকে বলতেছি এল। এন্ড বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট বললো আমার এখানে যে তারটা, এই তার থেকে কোন একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো এই বিন্দুটা, এই বিন্দুতে পি একটা বিন্দু। এখন বললো এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বি ইকুয়ালস টু হোয়াট। এখন আমার কথা হচ্ছে এই চুম্বক ক্ষেত্র বি এর মান কার কার উপর ডিপেন্ড করে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আচ্ছা এই বিন্দুতে আমি যদি তোমাকে সিম্পলি বলি ভাই, এই বিন্দুতে আমি যদি এখানে কয়েকটা বিন্দু ধরি, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু, একটা ডি বিন্দু, তাহলে দেখো বি বিন্দুতে এই বিন্দুর একটা প্রভাব আছে, কারণ এই বিন্দুর কারণে একটা চুম্বক ক্ষেত্র এখানে প্রভাবিত হবে। বি এর একটা প্রভাব আছে, সি এর একটা প্রভাব আছে, ডি এর একটা প্রভাব আছে। সবগুলা প্রভাব মিলে, হয়তো এই বিন্দুর আর বি বিন্দুর প্রভাব সেম না, বাট প্রভাব তো আছে। সবগুলা প্রভাব মিলে যে নতুন প্রভাব, সেটাই হচ্ছে এই বিন্দুর চুম্বক ক্ষেত্র। কিন্তু আমার কথা হচ্ছে এই চুম্বক ক্ষেত্র আমি এভাবে বের করতে পারতেছি না। পারতেছি না মিন্স কি, আমাদের এই যে টোটাল যে চুম্বক ক্ষেত্রটা আমরা দেখতেছি, এখন আমার কথা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। এখানে এরকম বিন্দু চারটা না ভাই, অসংখ্য বিন্দু। তাহলে আমরা জানি যেখানে অসংখ্য, লিমিটেশনস নাই, অনেকগুলা, সেখানে আমরা কি কার হেল্প নিই? ক্যালকুলাসের হেল্প নিই। আমরা ছোট্ট একটা অংশ বাছাই করে নিব, তাকে যখন ইন্টিগ্রেশন করব পুরো অংশটা পেয়ে যাব। তাহলে বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট বললো এবার আবার সেই কাঙ্ক্ষিত তার, এবার উনি বললো তুমি এই যে তারটা নিচ্ছ, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই তুমি দিচ্ছ, এই তারের টোটাল লেন্থে যদি এল হয়, তুমি একটা কাজ করো, তুমি পি বিন্দুর জন্য চৌম্বক ক্ষেত্র বের করবে, ঠিক আছে, বাট এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যখন তুমি বের করবা, তুমি পুরা তারের জন্য বের না করে ছোট্ট একটা জায়গার জন্য বের করো। মানে আমি তার থেকে ছোট্ট একটা অংশ বাছাই করে নিব, শুধুমাত্র এই অংশটার জন্য আমি কাউন্ট করব। তাহলে এই অংশটা যদি হয়, পুরো তারের দৈর্ঘ্য যদি এল হয়, এই ক্ষুদ্র দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? ডিএল, কারণ আমি এমন ক্ষুদ্র নিব যেটা শূন্যের কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি ডিএল। তাহলে আমাদের তারের যে সেন্টার, এই তারের সেন্টার থেকে, মানে এক কথায় তারের সেন্টার বলতে আমি এটা মিন করতে যে দৈর্ঘ্যটা নিলাম তার সেন্টার থেকে এটার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি নাম দিলাম আর, এই দূরত্বটাকে কি নাম দিলাম? আর। তারের দৈর্ঘ্যটাকে নাম দিলাম ডিএল। এবার আসো, তাহলে আমি যদি বলি এটা আর, আর এর একটা দিক আছে না ভাই? আর কি? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরের দিক কোন দিকে? কেন্দ্র থেকে বাইরের দিকে। এর মানে এটার দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। এবার এটা কি দৈর্ঘ্য ভেক্টর না? দৈর্ঘ্য ভেক্টরের দিক আছে না? আছে। ভাই দৈর্ঘ্য ভেক্টরের দিক কোন দিকে? তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে। তাহলে এই তারের মধ্যে দিয়ে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য ভেক্টরের দিক। তাহলে এখন যদি বলি দৈর্ঘ্য ভেক্টরের দিক এদিকে, আর এর দিক এদিকে, তাদের মধ্যবর্তী কোণ নিশ্চয়ই এটা, সেই কোণটাকে বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট বা ল্যাপ্লাস বলতেছে এই কোণটা হচ্ছে থিটা। এখন আমার প্রশ্ন হলো এই যে বিটা, বিটা তো আর বি নেই, বিটা এখন ডিবি। মানে আমি যখন পুরো তার না নিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ নিলাম, এর মানে হচ্ছে আমি এখানে যে চৌম্বক ক্ষেত্র পেলাম সেটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র যেটা পেলাম ডিবি, তাকে ইন্টিগ্রেশন করলে টোটাল আমি বিটা পেয়ে যাব। এখন আমার টার্গেট হচ্ছে এই ডিবিটা বের করা, ছোট্ট একটা ডিবি বের করা, তাকে জাস্ট ইন্টিগ্রেশন করলে পুরোটা পেয়ে যাব। এবার আসো, বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট বলতেছে ভাই এই আমি ডিবি যে বের করব, এই ডিবিটা কার উপর নির্ভর করে? উনাদের মতে এই ডিবিটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তার মধ্যে আমরা বলতে পারি ভাই, এক নম্বরে এই ডিবিটা তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, দুই নম্বরে এটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে,
3 নম্বরে এটা থিটার উপর ডিপেন্ড করে, 4 নম্বরে এটা আর এর উপর ডিপেন্ড করে। তুমি এবার কমন সেন্স খাটাও। কমন সেন্স কি ভাই, আমার এখানে যে ডিবি, তাই না? এখন দেখো এই যে ডিবিটা, এই ডিবিটা তড়িৎ প্রবাহের সাথে একটা সম্পর্ক আছে না? তাহলে এটা খেয়াল করো, যেমন তারের মধ্য দিয়ে তুমি যত বেশি তড়িৎ প্রবাহিত করবা তারের চারদিকে চুম্বক ক্ষেত্র তত বেশি হবে। এর মানে বুঝতে পারছি চুম্বক ক্ষেত্রের সাথে আয়ের একটা রিলেশন আছে এবং সেটা সমানুপাতিক টাইপসের। এবার আসি ডিএল, তারের দৈর্ঘ্য যত বেশি হবে সোজা হিসাব, আমার এতটুকু হইলে এতটুকুতে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এর থেকে বাড়লে নতুন কিছু চুম্বক ক্ষেত্র পাইছি না তারের দৈর্ঘ্য, কারণ প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র আছে, তাহলে দৈর্ঘ্য যত বাড়বে চুম্বক ক্ষেত্র তত বাড়বে, এর মানে সমানুপাতিক সম্পর্ক। এবার আছে আর দূরত্ব, তার থেকে দূরত্ব যত বাড়বে চুম্বক ক্ষেত্র তত কমবে, এর মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। থিটা, থিটার সাথে কেমন সম্পর্ক সেটা বলে দিবে আমাদের বিজ্ঞানে বায়োট-স্যাভার্ট। তাহলে আমরা এতটুকু বলতে পারি, তোমরা প্রথমত বলো, আমরা বলতে পারি বায়োট-স্যাভার্ট হচ্ছে এরকম যে কোনো শেপের কোন একটা তার, ওই তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করার একটা ফর্মুলা আবিষ্কার করছে। উনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে এই চুম্বক ক্ষেত্রটা কার কার উপর নির্ভর করে সেটা বের করছে, সেই জিনিসটা আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলো যে আমার এতটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যদি আমরা এখন সূত্রটা পড়াই নেই, বাট এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, আমি একটু বড় ছবি তুলে নিই, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো। আর যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে বলবা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। ওকে, এবার আমরা সামনের দিকে প্রসিড করব। আমরা সামনের দিকে প্রসিড করব, তার আগে আমি একটা কথা বলে রাখি, তাহলে আমি এখানে বলি জিনিসটা আরেকটু হালকা করে বলি। আমার কথা হচ্ছে কোন একটা তার, এই তারের চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার থেকে তারের চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটা আমি জানি, এই তারের চারদিকে অনেক দূর পর্যন্ত চুম্বক ক্ষেত্র থাকে। এখন তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিব, সেই দূরত্বে একটা আমাদের বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলবে। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কিন্তু শুধুমাত্র সেই বিন্দুর উপর, আমাদের এই বিন্দু থেকে চুম্বক ক্ষেত্র বের করতে হলে তার উপর তারের প্রত্যেকটা বিন্দুর একটা প্রভাব আছে, প্রত্যেকটা বিন্দুর প্রভাব আমার ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে আমি কি করলাম, তার থেকে ক্ষুদ্র একটা অংশ বাছাই করলাম, ওই ক্ষুদ্র একটা অংশ যেটা, সেই অংশের জন্য চুম্বক ক্ষেত্র আমি বের করব। ওই ক্ষুদ্র অংশের জন্য চুম্বক ক্ষেত্র যদি আমি বের করতে জানি, এর মানে হচ্ছে আমাদের পুরা তারের, তাহলে ক্ষুদ্র অংশের জন্য যদি আমি চুম্বক ক্ষেত্র বের করতে জানি, তাকে ইন্টিগ্রেশন করলে পুরো তারেরটা বের হয়ে যাবে, অর্থাৎ ক্ষুদ্র একটা অংশ। এখন এই ক্ষুদ্র একটা অংশ যার চুম্বক ক্ষেত্র বের করব, সেটা কার কার উপর নির্ভর করে, আমার এই চুম্বক ক্ষেত্র সেটা তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, সেটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে, কতটুকু দৈর্ঘ্য আমি কাউন্ট করতেছি সেটা আমার থিটার উপর ডিপেন্ড করে, আমাদের এই আরটা যে পয়েন্টে বের করতেছি ওই পয়েন্টের সাথে কত ডিগ্রি কোণে আছে তার উপর ডিপেন্ড করে, আর এটা কিভাবে ডিপেন্ড করে সেটা আমাদের বিজ্ঞানী ল্যাপ্লাস বলে দিবে, আর বায়োট-স্যাভার্ট বা ল্যাপ্লাসও বলতে পারো। আর আরেকটা হচ্ছে আমাদের দূরত্ব, এই দূরত্বের উপর নির্ভর করে। এখন আসি বিজ্ঞানী বায়োট-স্যাভার্ট কি বলবো, উনারা এটা নিয়ে কি মতামত দিলেন, উনাদের যে মতামত সেটা আমরা এখন এখানে উল্লেখ করব। উনাদের মতে এই তারের মধ্যে তোমরা যে চুম্বক ক্ষেত্র পাইছো, উনাদের মতে এখানে যে তোমরা চুম্বক ক্ষেত্র পাইছো, এই চুম্বক ক্ষেত্র ডিবি, এই ডিবিটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের সমানুপাতিক, যখন আদার্স জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে। আদার্স বলতে আমরা বাকি যেগুলো পাইছি আমি আর লিখতেছি না, তাহলে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এরপর ডিবিটা ডিএল এর সমানুপাতিক, এরপর ডিবিটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর মানে ওনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে পাইছে যে চুম্বক ক্ষেত্রটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপর কোণের ক্ষেত্রে ওনারা পাইছে এর হচ্ছে সাইন থিটা এর সমানুপাতিক। তাহলে ওনাদের মতে কি,
আমার চুম্বক ক্ষেত্র চারটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে দূরত্ব, আরেকটা হচ্ছে সাইন থিটা। এখন তুমি আমার প্রশ্ন উত্তর হবে কেন সাইন থিটা? ওনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করছে এটার যে আমাদের সম্পর্কটা সেটা সাইন থিটা এর অনুরূপ, টেন থিটা এর মতো না, কস থিটা এর মতো না, ওই কারণে ওনারা সাইন থিটা বের করলো। তাহলে আমাকে বলতে হবে যখন আমি তড়িৎ প্রবাহ আই কাউন্ট করতেছি তখন নিশ্চয়ই ডিএল আর সাইন থিটা এগুলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যখন আমি এটা কাউন্ট করব তখন আই আর সাইন থিটা এগুলা কনস্ট্যান্ট থাকবে। যখন আমি আর কাউন্ট করব, আর কাউন্ট করলে আই ডিএল সাইন থিটা এগুলা কনস্ট্যান্ট থাকবে। আমি যখন সাইন থিটা কনস্ট্যান্ট বলবো আই ডিএল আর এগুলা কনস্ট্যান্ট থাকবে যদি আমি সাইন থিটার সাথে রিলেশন করি। তাহলে আমরা বলতে পারি ভাই এক কথায় ডিবি যদি আই এর সমানুপাতিক হয়, ডিবি যদি ডিএল এর সমানুপাতিক হয়, ডিবি যদি আর স্কয়ারের ব্যস্তানুপাতিক হয়, ডিবি যদি সাইন থিটা এর সমানুপাতিক হয়, তাহলে এক কথায় আমরা বলবো ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে সবাই চেঞ্জ হইতে পারে, এর মানে কেউ আর কনস্ট্যান্ট না, সবাই ভেরিয়েবল। তাহলে আমরা বলতে পারি ডিবি ইজ প্রপোর্শনাল টু কি? আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন তাহলে আমরা বলতে পারবো ডিবি ইকুয়ালস টু বাই কে, এটা সমানুপাতিক ধ্রুবক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমার প্রশ্ন হলো ভাই এখানে যে সমানুপাতিক ধ্রুবক কে, এই ধ্রুবকের মানটা কত? যদি এটা ধ্রুবক, ওনারা কি কোন ধ্রুবকের মান বের করে দিছে? উত্তর হচ্ছে হ্যাঁ। যে আমার বিজ্ঞানী বায়ার্স বাট ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বললো যদি তুমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এসআই একক ব্যবহার করো, কোন একক? এসআই একক। তাহলে আমাদের এসআই একক ব্যবহার করো তখন আমার যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। তাহলে এই কনস্ট্যান্টের মান কত? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। কখন? যখন আমার কোন একক? যখন আমার এসআই একক। এর মানে এসআই এককে এই ডিবি ইকুয়ালস টু কি হবে? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইনটু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে সূত্র। যদি তোমাদের খুব বেশি কাজে লাগবে না, অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে। এবার আসো তাহলে আমার এই মিউ নট ডিভাইডেড বাই 4 পাই যে বললাম এটা এককটা কি? আমি যদি সিম্পল বলি চুম্বক ক্ষেত্র ডিবি, এটা একক যদি বলতে যাই এটার একক হচ্ছে টেসলা। আই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই একক। দূরত্ব এক হচ্ছে মিটার, সাইন থিটার কোনো একক নাই, আর এর একক হচ্ছে মিটার, আর স্কয়ার মানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে মিউ নট বাই 4 পাই এটার একক কি? তাহলে আমরা মিউ নট ডিভাইড বাই 4 পাই এটা বের করব। এখন আমাদের মিউ নট বাই 4 পাই যেটা আমাদের যেটা এটার মান উনারা দিয়ে দিছে। উনারা কি দিয়ে দিল? উনারা বললো মিউ নট ডিভাইডেড বাই 4 পাই যেটা দেখতেছো এটার মান হচ্ছে 10 ইনভার্স 7, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান হচ্ছে 10 ইনভার্স 7। এবার প্রশ্ন হলো কনস্ট্যান্টের একক কি হবে? তাহলে একক কি হবে যদি আমি বলি, তাহলে আমি একক নির্ণয় যদি আমি এখানে করি, তোমাকে এই পাশে একক বের করে দেখাই। একক বের করব কিভাবে? এই সূত্রে যাও, কে কে সমান কি হয় বলো তো? কে সমান হয় আমাদের ডিবি আর স্কয়ার ডিভাইড বাই আইডিএল সাইন থিটা। তাহলে এবার আমরা যদি এখানে একক বসাই, বি এর একক হচ্ছে কি ভাইয়া? টেসলা। দূরত্বের একক মিটার, এখানে স্কয়ার। আই মানে হচ্ছে আমাদের আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএল এর একক হচ্ছে মিটার, সাইন থিটার কোনো একক নাই। তাহলে আমার মিটার মিটার কাটা যাবে, এখানে থাকবে একটা মিটার। তাহলে আমরা বলতে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। অনেকে জানে না কেন আমরা এটা লিখি। তাহলে আমরা বলতে পারি মিউ নট বাই 4 পাই এটার মান কনস্ট্যান্ট 10 ইনভার্স 7, তবে এককটা কি হবে? এসআই একক। এসআই একক কি? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি মিউ নট ডিভাইড বাই 4i যে রাশিটা আমরা পড়তেছি মিউ নট ডিভাইড বাই 4 পাই, এই রাশিটার মান হচ্ছে 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আবার বলতেছি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এবার যদি বলি ভাই তাহলে মিউ নটের ভ্যালুটা কত? মিউ নটের ভ্যালু হলো আমাদের দেখো সিম্পল হিসাব, 4 পাইটা বজ্রগুণন করব, 4 পাই তো কোনো একক নাই, এর মানে একক আগের মতোই থাকবে, 4 পাই ইনটু 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি মিউ নট বাই 4 আসে তার মান হচ্ছে 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, আর যদি মিউ নট থাকে তার একক হচ্ছে 4 পাই, তার মান হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমি আবার রিপিট করতেছি, যদি মিউ নট বাই 4 পাই হয়
তার মান হচ্ছে tan ইনভার্স 7 টেসলা মিটার পার এম্পিয়ার, আর যদি অনলি মিউ নট হয় তার মান হচ্ছে 4 পাই ইনটু tan ইনভার্স 7 টেসলা মিটার পার এম্পিয়ার। এবার বলো আমার এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আমরা এখন এই যে এখানে সূত্র যেটা পাইলাম dv = mu naught by 4 pi I dl sin theta divided by r square, এটা নিয়ে একটু ডিসকাস করব, যেটাকে আমরা বায়ট-স্যাভার্ট সূত্র বলি। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে এই কথাগুলা এগুলা কে বলে দিয়েছে? এগুলা বিজ্ঞানী বায়ট-স্যাভার্ট বলে দিয়েছে। এবং তোমাকে অনেক সময় বলা হবে বায়ট-স্যাভার্টের সূত্রটা আমাদের সূত্রটা বিবৃত করো, তাহলে বিবৃত বলবো কি? কোন একটা তার থেকে নির্দিষ্ট দূরত্বে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের সমানুপাতিক, দূরত্বের সমানুপাতিক, আমাদের দৈর্ঘ্যের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং আমাদের দূরত্ব এবং আমাদের দৈর্ঘ্য এবং দূরত্বের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে আমার বায়ট-স্যাভার্টের সূত্র, মানে উনি এই জিনিসটা সূত্রে বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারবো এই চারটা রিলেশন থেকে আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে dv = mu naught by 4 pi I dl sin theta divided by r square। তাহলে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? একটু বলো যে তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। সবার কি এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি সামনের দিকে প্রসিড করব। তাহলে আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এবার আমি একটু সামনে দিয়ে প্রসিড করি। আচ্ছা, mu naught by 4 pi এর ব্যাখ্যাটা আবার দেওয়ার জন্য বলতেছে। আমি বলি আমাদের বিজ্ঞানী বায়ট-স্যাভার্ট বলে দিল আমাদের এখান থেকে তো আমরা পাইলাম dv is proportional to I dl sin theta divided by r square। এটা হচ্ছে এই চারটি রিলেশন থেকে আমরা এখানে পাইলাম। এখন হচ্ছে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এটা ধ্রুবক বসাইতে হয়, সেই ধ্রুবকটাকে আমি নাম দিলাম k, কিন্তু k এর মানটা কত? তো বিজ্ঞানী বায়ট-স্যাভার্টের মতে কেটাকে আমরা চুম্বকে প্রকাশ করব এভাবে mu naught divided by 4 pi আকারে। এর মানে mu naught divided by 4 pi এই পুরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন আমার প্রশ্ন হলো mu naught by 4 pi যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে mu naught divided by 4 pi এর কনস্ট্যান্টের মান কত? এই কনস্ট্যান্টের মান হচ্ছে tan ইনভার্স 7। আর প্রশ্ন হলো এই tan ইনভার্স 7 এখন এককটা কি? আমার কথা হচ্ছে এখানে আমরা কোন একক ব্যবহার করব? SI একক ব্যবহার করব। তাহলে এই চৌম্বক ক্ষেত্র dv এর একক হচ্ছে টেসলা, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, SI একক, এই dl মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, আর sin θ এর তো কোনো একক নাই, আর মানে হচ্ছে সরণ, তার একক হচ্ছে মিটার। তাহলে আমরা এখানে যদি k এর এককটা বের করতে যাই, dv এর একক টেসলা, এখানে মিটার স্কয়ার, এখানে অ্যাম্পিয়ার, এখানে মিটার, এখানে একক নাই, ওভারঅল মিটার মিটার স্কয়ার কাটাকাটি যায় মিটার থাকবে, এর মানে এককটা হয় টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এর মানে আমরা বলতে পারবো mu naught divided by 4 pi যে রাশিটা আছে তার মান হচ্ছে tan ইনভার্স 7 এবং একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এবার নিচে দেখো এই রাশির হর যেটা আছে, হর 4 pi, 4 pi এর কি কোনো একক আছে? না, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা যদি বলতে পারি এটা যেহেতু কোনো একক নাই, এর মানে এই এককটাকে আমরা পুরোটার এককও বলতে পারি, মিউ নটের এককও বলতে পারি। তাহলে আমরা জাস্ট কি করলাম, এই পুরো রাশিটাকে মিউ নট 4 pi দ্বারা গুণ করলাম। তাহলে বজ্রগুণন করো না, বজ্রগুণন করলে কি পাবা? মিউ নটের মানটা পেয়ে যাবো 4 pi * 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মিউ নটের মানটা কত? মিউ নটের মানটা কত এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি মিউ নট = 4 pi * 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। I repeat again, mu naught = 4 pi * 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এবার বলো আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমরা একটু বলি। আর আমরা মিউ নট যেটা, এটাকে আমরা বলতে পারি শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। কি বলি? প্রবেশ্যতা বলতে পারি, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। প্রবেশ্যতা এই টার্মটা আমরা খুব বেশি আলোচনা করব হচ্ছে এই চ্যাপ্টারের লাস্টের দিকে। আপাতত যা জেনে রাখো এটার নাম হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, এবার কোন একটা মাধ্যমে প্রবেশ করার আমাদের ক্ষমতাটা আর কি। এবার আসো বায়ট-স্যাভার্টের যে সূত্রটা, তাহলে আমরা সূত্রটা অলরেডি পেয়ে গেলাম। তো সূত্রটা যদি পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ যদি আমরা নিই, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য dv এর ভ্যালুটা হয় mu naught divided by 4 pi into I dl sin theta divided by r square।
এখন আমার কথা হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্র কি হবে, টোটাল চৌম্বক ক্ষেত্র B = হবে ইন্টিগ্রেশন অফ dB। তাহলে আমরা বলতে পারি টোটাল চৌম্বক ক্ষেত্র B = কি হবে, ইন্টিগ্রেশন অফ dB এর মান হচ্ছে μ0T/4 ইনটু I dl sin θ / r²। তাহলে আমরা এখানে বলতে পারি B = হচ্ছে μ0/4 কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে μ0T/4 ইন্টিগ্রেশন অফ I dl sin θ / r²। তাহলে আমরা এটা হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি B = μ0/4 I dl sin θ / r²। এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার হচ্ছে দেখো এটা হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্র। তাহলে যদি কখনো টোটাল চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, টোটাল চৌম্বক ক্ষেত্র B = μ0/4 ইন্টিগ্রেশন অফ I dl sin θ / r²। প্রশ্ন হলো ভাইয়া ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে কিনা। জি না ভাইয়া, এই ধরনের ফর্মুলা আমরা ম্যাথে ব্যবহার করব না। এটাকে ব্যবহার করে নতুন একটা সূত্র আনবো, নতুন দুইটা সূত্র আনবো, সেই দুইটা সূত্র আমরা ম্যাথে ব্যবহার করব ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমাদের ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ করতে হবে। তো এবার আসো, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এবার আমাকে বলবে আমাদের এটা বায়ট-সেভার্টের সূত্রে ভেক্টর রূপ, বায়ট-সেভার্টের সূত্রের ভেক্টর রূপ বলবে, বায়ট-সেভার্টের সূত্রের ভেক্টর রূপ। তাহলে বায়ট-সেভার্ট সূত্রের যে ভেক্টর রূপটা, সেই ভেক্টর রূপটা আমরা বের করি। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে আমরা আগে থেকে জানি একক ভেক্টর সমান হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি আমাদের কোন একটা ভেক্টর সমান হচ্ছে আমাদের ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আমাকে কি বের করতে হবে, সাপোজ এই যে এটা হচ্ছে বায়ট-সেভার্টের সূত্র। তাহলে আমরা dB = কি বলতে পারবো, আমরা dB থেকে আমরা dB ভেক্টর যদি বলি তাহলে আমরা dB ভেক্টর = কি বলতে পারবো, dB ভেক্টর বলতে পারবো dB এর মান। তো dB এর মানকে তো আমরা dB দ্বারা প্রকাশ করব ইনটু তার দিকে একটা একক ভেক্টর। তাহলে আসো আমরা এখানে বলতে পারি dB ভেক্টর যদিও ভেক্টরটা শুধুমাত্র b এর উপর হবে, d তো আমার একটা অপারেটর, তাহলে আমাদের b এর উপর হবে। এবার dB এর মান কত, dB এর মান হচ্ছে μ0T/4 I dl sin θ / r² ইনটু একক ভেক্টর। তো আমরা জানি একক ভেক্টর কোথা থেকে দিতে হয়, অন্য একটা ভেক্টর থেকে। এখানে আমরা সেই ভেক্টরটা নিব আমাদের সরণ ভেক্টর r। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি dB = μ0T/4 চাইলে এইভাবে লেখা যায় I dl sin θ / r²। আর এদিকে আমরা বলতে পারি r ভেক্টর / r ভেক্টরের মান। তাহলে আমরা কি বলতে পারি, r ভেক্টর / r ভেক্টরের মান। তাহলে আমাদের r ভেক্টর / আমরা যদি r ভেক্টরের মান বলি তাহলে তোমরা এখানে সিম্পলি যে জিনিসটা বলতে পারবা ভাইয়া, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি আমার কি হয়ে যাচ্ছে এখানে dB ভেক্টর = তাহলে আমাদের এখানে μ0/4 আছে, আর এখানে যে জিনিসটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের dB এর মানটা বসাই দিলাম μ0/4 I dl sin θ / r²। এখন হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা কি বলতে পারতেছি, ভেক্টর ভেক্টরের মান। এবার আসি এই r ছাড়া এখানে আর কোনো ভেক্টর আছে কিনা। তাহলে আমাদের r ছাড়া অন্য কোনো ভেক্টর আছে কিনা যদি আমরা চিন্তা করতে যাই, তখন একটু আমরা যদি দেখি তাহলে এখানে পাবো আমার μ0/4 আছে, এদিকে একটা dl আছে। এই dl কিন্তু আমার যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা প্রবাহের দিকে, সেটা আমার একটা ভেক্টর রাশি, মানে হচ্ছে আমরা সরণ ভেক্টরের সমতুল্য ধরতে পারি, তাকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে এটা নাও বসাই, যে আমাদের এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি এখানে একটু ভিন্নভাবে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমার এখানে আমি যদি বলি আমার এখানে ভেক্টর আছে টোটাল দুইটা, আমার এখানে ভেক্টর আছে কয়টা, দুইটা। একটা হচ্ছে dl ভেক্টর আর একটা হচ্ছে r ভেক্টর। তাহলে আমাদের dl ভেক্টর এবং r ভেক্টর যদি থাকে তাহলে সিম্পল তুমি চিন্তা করে দেখো, এখানে আমি দেখাই, আমরা জানি a ভেক্টর এবং b ভেক্টরকে যদি ক্রস গুণন করি তাহলে সেটা কি হয়, ab sin θ ইনটু একটা একক ভেক্টর। তাহলে আমরা ab * sin θ ইনটু একটা একক ভেক্টর, তাকে আমরা বলতেছি a ক্রস b। তাহলে আমার এখানে ভেক্টর কে কে আছে, একটা হচ্ছে ভাই আমার dl ভেক্টর আর একটা হচ্ছে আমাদের r ভেক্টর। তাহলে দুইটাকে যদি গুণ করি তাহলে কি হবে, dl * r sin θ ইনটু একটা একক ভেক্টর। এই থিটা মানে কি, a এবং b এর মধ্যবর্তী কোণ। এই থিটা মানে কি, dl এবং r এর মধ্যবর্তী কোণ। একবারে শুরুতে চিন্তা করে দেখো, আমি থিটা যখন বের করছিলাম, থিটাটা কিন্তু dl এবং r এর মধ্যবর্তী কোণ ছিল। তাহলে আমরা এটা কি কাজ করব,
এখানে একটা আর নিয়ে আসি, এখানে একটা আর নিয়ে আসি, তাহলে কি হচ্ছে ভাই দেখো তো উপরে আর ডিএল সাইন থিটা, এই পুরোটাকে আমরা বলতে পারবো আই তো আমাদের আছে, এই পুরোটাকে আমরা বলতে পারবো ডিএল ক্রস আর, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর, আর নিচে আমার কি থাকে আর কিউব থাকে। কেন? আগে একটা আর স্কয়ার ছিল, বর্তমানে একটা আর, তাহলে এটাকে আমরা বলি আমাদের বায়ট-সেভার্ট সূত্রের ভেক্টর রূপ। এটাকে আমরা কি বলতেছি? বায়ট-সেভার্ট সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে, ওই কারণে আমরা ভেক্টর রূপটা দেখা দিলাম, অনেকে এখানে একটু কনফিউজড হয়ে যায়। তাহলে আমি আবারো বলতেছি, আমরা কি করলাম, কোন একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে ওই ভেক্টরটা পেয়ে যাই। তো আমার কথা হচ্ছে এখানে ডিভি ভেক্টর ইকুয়ালস টু ডিভি এর মানটা বসাই দিলাম, বসানোর পর আমি এখানে চিন্তা করতেছি আমার এইদিকে যেহেতু ভেক্টর, এদিকেও ভেক্টর, এখন আমার এখানে কি কি ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে ডিএল ভেক্টর, আর একটা ভেক্টর আছে আর ভেক্টর। তো আমি কি করলাম, যেহেতু আর ভেক্টর আছে, তাহলে আমি দেখলাম sin থিটা আছে মানে হচ্ছে কার সূত্র? ক্রস গুণনের সূত্র। তাহলে আমরা ডিএল এর সাথে আর এর ক্রস গুণন করলে পাচ্ছি ডিএল আর sin থিটা ইনটু একক ভেক্টর। একক ভেক্টর আমার এখানে আছে, তাহলে আমার ডিএল টাও আছে, sin থিটাও আছে, নাই কে আর, মানে একটা যদি আর এখানে আমার থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি কি করে ফেলতে পারতাম, ডিএল ক্রস আর লিখতে পারতাম। ওই কারণে আমি একটা আর নিয়ে আসছি, নিচে একটা আর দ্বারা ভাগ করছি, তাহলে হলো কি ডিএল sin থিটা আর, মানে হচ্ছে ডিএল ইনটু আর ইনটু sin থিটা, তার সাথে আমাদের আমাদের সরি তার সাথে তো আমাদের যে একক ভেক্টরটা রয়ে গেছে, এটা তো আমাদের একক ভেক্টরটা আলাদা, কারণ আমি তো এটা নতুন করে আনছি। হ্যাঁ, আর ডিভাইড বাই আর মানে হচ্ছে 1, একক ভেক্টর রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি ডিএল ইনটু আর ইনটু sin থিটা ইনটু একক ভেক্টর। এই পুরো টার্মটাকে আমরা বলতে পারি কত, ডিএল ক্রস আর। তারপরে ডিএল ক্রস আর লিখলাম এখানে ডিভাইড বাই আর কিউব। তাহলে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের ইন্টারমিডিয়েট বা ভার্সিটি বা মেডিকেল প্রশ্নগুলোর মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি সঠিক। তাহলে আমরা ডিবি ভেক্টর ইকুয়ালস টু বলতে পারবো মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ডিভাইড বাই আর কিউব। আর যে টোটাল ভেক্টরটা দেখাতে চাও, তাহলে আমরা বি ইকুয়ালস টু বলতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে আর কি, মিউ নট বাই বি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই integration of I into dl vector cross r vector divided by r cube। এটা হচ্ছে টোটাল আমাদের বায়ট-সেভার্টের টোটাল চৌম্বক ক্ষেত্র যদি বি বের করতে হয়, সেটার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে বলো ভেক্টর রুটটা আমাদের বুঝছি কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই বলি। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখানে যেহেতু তড়িৎ প্রবাহ একটা তার, আমরা তো একটা তারের মধ্যে করতেছি, একটা তারের মধ্যে তো সব জায়গায় আমার তড়িৎ প্রবাহ কেমন সমান, তো তারের মধ্যে যদি সব জায়গায় তড়িৎ প্রবাহ সমান হয়, তুমি চাইলে আইটাকে বের করে আনতে পারো। তখন এটাকে এভাবে লেখা যায় বি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই divided by 4 pi integration of dl vector into r vector divided by r cube। মানে তড়িৎ প্রবাহ তো কনস্ট্যান্ট, কেন? কারণ তড়িৎ প্রবাহ তারের প্রত্যেকটা বিন্দুতে সেম। হ্যাঁ, যেহেতু তারের প্রত্যেকটা বিন্দুতে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ওই কারণে তড়িৎ প্রবাহটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টটাকে আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা সেই কাজটাই করলাম। তাহলে বলো আমাদের বায়ট-সেভার্টের দেখো এখানকার ফর্মুলাগুলো তোমাদের এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, ম্যাথ এগুলো দিয়ে করা লাগবে না, ম্যাথ যেগুলো দিয়ে করা লাগবে সেগুলো আমরা সামনে দেখবো। তাহলে আপাতত বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু কমেন্টে বলো যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, আমি কমেন্ট চেক করি। আচ্ছা, সাত বলতেছে লাস্ট দুইটা লাইন আবার বলার জন্য। লাস্ট দুইটা লাইন আবার বলবো, কোন দুইটা লাইন? আচ্ছা আমি আবার বলতেছি, দেখো আমার এখানে মেইনলি আমরা তো একবার রিপিট করছি, আবারও করি, কোনো সমস্যা নাই। আমরা বলতেছি যে আমাদের এটা তো আমরা দেখছিলাম, আমরা সাধারণত আগে থেকে জানি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ওই ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর পাবো। তাহলে আমরা বলতে পারি a ভেক্টর ইকুয়ালস টু a এর মান ইনটু a দিকে একটা একক ভেক্টর। এটা হচ্ছে আমার ইন জেনারেল রুলস। তাহলে আমরা বলতে পারি কোন একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে ওই ভেক্টরটা পেয়ে যাব, ফার্স্ট এর কনসেপ্ট। তাহলে আমরা আমাদের এই ডিবি যেটা তার মানটা আমি অলরেডি জানি, তার ভেক্টরটা বের করতে যাচ্ছি, কারণ চুম্বক ক্ষেত্রে একটা ভেক্টর আসে। তাহলে ডিবি ভেক্টর ইকুয়ালস টু ডিবি এর মান ইনটু তার দিকে একক ভেক্টর, ডিবি এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। এখন বসানোর পর আমি যে কাজটা করলাম, আমার এখানে ওই যে বললাম আমরা জানি cos থিটা থাকলে এটা ডট গুণন, sin থিটা থাকলে ক্রস গুণন, কিন্তু
সাইন থিটার ক্ষেত্রে কাহিনী আছে, সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটার পাশে একটা একক ভেক্টরও থাকা লাগে, সেটা কিন্তু আমার অলরেডি আছে, কোনো টেনশন নাই। এখন আমার কথা হচ্ছে আমার লাগবে ডিএল আর সাইন থিটা ইনটু একক ভেক্টর। তুমি দেখো উপরে ডিএল আছে, সাইন থিটা আছে, কিন্তু একক ভেক্টর আছে কিন্তু নাই কি আর। যেহেতু আর নাই, আমি একটা আর দ্বারা উপরে গুণ করলাম, নিচে ভাগ করলাম, তাহলে আর বাই আর মানে 1, এর মানে দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে আমি কি করলাম, এই আর এই ডিএল সাইন থিটা একক ভেক্টর সবাইকে মিলে লিখতে পারে ডিএল ক্রস আর, আর এদিকে আর এবং আর স্কয়ার মিলে কি হয়ে যাচ্ছে আর কিউব। তাহলে আমরা বলতে পারি ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ইনটু ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এটা হচ্ছে বায়ের-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। আর তুমি চাইলে তো ইন্টিগ্রেশন আকারে লিখতে পারো, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবা। তো ইন্টিগ্রেশনে তুমি আইটাকে ভিতরে রাখতে পারো, আর আই যেহেতু কনস্ট্যান্ট তাকে বের করে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা রাখতে পারবো। তাহলে এবার বুঝছো কিনা একটু বলো, এবার ক্লিয়ার হয়েছে কিনা, এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এই জামিউল ইসলাম বলতেছে ইসাক স্যারের বইতে আর স্কয়ার আছে, এটা ভুল আছে। ইসাক স্যারের বইতে এটা ভুল আছে, এখানে আর কিউব হবে 100% কনফার্ম। কেন হবে সেটা আমি ব্যাখ্যা করে দিলাম। ওকে, যদি বুঝো এবার একটু ইন্টিগ্রেশন করতে হবে। মানে আসলে এখানে যে প্রমাণগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার আমরা বলতে পারি ইম্পর্টেন্ট। মানে প্রমাণের ভিতরে কিছু জিনিস বুঝার আছে, আর প্লাস হচ্ছে ইন্টিগ্রেশনটা আমাদের একটু রিভিউ হয়ে যাবে, ওই কারণে আমাকে এখানে প্রমাণটা করতে হবে। মানে হচ্ছে এখানে প্রমাণের মধ্যে বুঝার অনেক কিছু আছে, যদিও তোমার অ্যাপ্লিকেশনের জন্য লাগবে না, তুমি শুধু প্রমাণ করে ফাইনাল সূত্র যেটা পাবে সেটা জানলে হয়। বাট চুম্বকের প্রমাণগুলো আমি রিকোয়েস্ট করি তোমরা করবা, চুম্বকের প্রমাণগুলো করলে সুবিধা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বায়ের-সাভার্ট আমার কি করছে, বায়ের-সাভার্ট আমাদের এরকম যে কোনো একটা আমাদের বাঁকা তার, ওই তারের জন্য কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যদি আর বলি, কোনো একটা পয়েন্ট থেকে ওই দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি বের করার জন্য ফর্মুলা আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। মাথায় রাখবা উপরে ক্রস আকারে লিখে নিচে, মানে অর্থাৎ ভেক্টর আকারে যখন লিখবো তখন কিন্তু নিচে আর কিউব, এটা মাথায় রাখিও। তোমরা এমসিকিউতে এই জায়গায় ভুল করো। এবার আসো ভাইয়া, আমাদের এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এটা আমার এখন গাড়ির মতো করে চলে গেল, হ্যাঁ, এটা আমার লাগবে না। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করব। কি করব? অ্যাপ্লিকেশন। তো আমরা অ্যাপ্লিকেশনে যদি যাই, দুইটা আমরা অ্যাপ্লিকেশন পাবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লম্বা সোজা তার, লম্বা সোজা তার। হ্যাঁ, এই লম্বা সোজা তারটা লম্বা বলতে কেমন? অসীম দৈর্ঘ্যের। যদি আমরা ম্যাথ করার সময় এটা অসীম দৈর্ঘ্য থাকুক আর না থাকুক আমরা ধরে নিব, তাহলে আমাদের অসীম দৈর্ঘ্যের লম্বা একটা সোজা তার, ওই তারের জন্য কিরকম, এটা অসীম দৈর্ঘ্যের তার। তাহলে আমরা যদি তারের দৈর্ঘ্য এল ধরি, এদিকে হচ্ছে মাইনাস আমাদের দৈর্ঘ্য হচ্ছে -ইনফিনিটি, এদিকে +ইনফিনিটি, এর মানে বুঝতে পারতেছো অসীম দৈর্ঘ্যের তার। এই অসীম দৈর্ঘ্যের কোন একটা তারের যে কোনো একটা বিন্দু, একটা জিনিস মাথায় রাখবা, আমি যদি বলি এই লাঠিটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে দেখো তার ঠিক সেন্টার বিন্দু হচ্ছে এটা, এটাকে তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া এদিকে 5 এদিকে 5, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার সেন্টার। বাট এই তারটা যেহেতু অসীম দৈর্ঘ্যের তারের যে কোনো একটা বিন্দুকে মধ্যবিন্দু ধরা যায়। কেন? কারণ অসীম তো কোনো নির্দিষ্ট রাশি না। তাহলে তুমি যদি বলো ভাইয়া এই পয়েন্টটা মধ্যবিন্দু, তাহলে এটার ডান পাশে কতটুকু আছে? অসীম। এটার বাম পাশে অসীম। তুমি যদি বিন্দু বলো এটা ডান পাশে অসীম, বাম পাশে অসীম, তুমি বলো এটা ডান পাশে অসীম, বাম পাশে অসীম, তাহলে আমরা বলতে পারি এটা অনেকে বুঝে না, অসীম দৈর্ঘ্যের কোন একটা তারের তুমি ডান দিকে তাকাইছো, তারের কোনো কুল কিনারা নাই, তুমি বাম দিকে তাকাইছো, তাও তারের কোনো কুল কিনারা নাই। তাহলে আমাদের অসীম দৈর্ঘ্যের যে তারটা আছে, ওই তার আসলে আমরা তাকাইলে যেহেতু কোনো কুল কিনারা পাচ্ছি না, দ্যাট মিন্স আমি মাঝখানে দাঁড়ায় আছি। তাহলে আমি মনে করো মাঝখানে এখানে দাঁড়ায় আছি, ডান দিকে বেশি বাম দিকে কম, এর মানে আমি মধ্যবিন্দু থেকে ডানে আছি। ডান দিকে বেশি বাম দিকে কম, এর মানে মধ্যবিন্দু থেকে বামে। তো এখন তো আমি দাঁড়ায় আছি বামেও অসীম ডানেও অসীম, এর মানে ঠিক মাঝখানে আছি। ওই কারণে আমরা বলতে পারি অসীম দৈর্ঘ্যের যে কোনো তারের যে কোনো বিন্দুকে তুমি মধ্যবিন্দু বিবেচনা করতে পারবা।
হ্যাঁ, আমরা আসলে এটা একটু মাথায় রাখবো, খুবই বেসিক একটা কনসেপ্ট, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে, যদিও তোমাদের এই যে এটার জন্য কোথাও আটকানো লাগবে না, বাট বেসিকটা ক্লিয়ার রাখা উচিত। অনেকে জানে না কেন এটা বলে। তাহলে যে কোনো বিন্দুকে আমরা কি বলতে পারবো, মধ্যবিন্দু বলতে পারবো। ওই মধ্যবিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর উলম্ব দূরত্ব, লম্বালম্বী দূরত্ব, এর মানে লম্ব, এই দূরত্ব যদি আমরা নিই, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু কত, সেটা আমরা বার্নসেভার সূত্র দিয়ে বের করতে পারবো। উনি বাঁকা তারের জন্য করছে, আমরা সোজা তারের জন্য করবো। মানে রিয়েল লাইফে আমরা যেখানে অ্যাপ্লাই করি, রিয়েল লাইফে আমার সোজা তারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রিয়েল লাইফে আমরা করব কার জন্য, সোজা তারের জন্য। তাহলে রিয়েল লাইফে আমরা কোন একটা সোজা তার নিব, ওই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আমরা চৌম্বক ক্ষেত্র বি এর মানটা বের করব। আমাদের এটাই হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্য লম্বা সোজা তারের জন্য। এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রমাণ, প্রমাণ 1। 1 নাম্বার আমরা প্রমাণ করব হচ্ছে এটা। অর্থাৎ আমরা তো আর পরীক্ষায় ইন্টিগ্রেশন করে করে দেখবো না, আমি জাস্ট এখান থেকে এটা প্রমাণ করব, ওই প্রমাণের আনসার যেটা পাবো সেটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এবার আসো এখানে একটা বৃত্তাকার তার, কেমন তার, বৃত্তাকার তার। অর্থাৎ কোন একটা তারকে আমরা বৃত্তাকারে পেঁচাইলাম। যদি কোন একটা তারকে বৃত্তাকারে পেঁচাই, এই তারের কেন্দ্রবিন্দু যেটা আছে সেন্টার, ওই সেন্টারের চৌম্বক ক্ষেত্র বি এর মান কত, সেটা আমরা বার্নসেভারের সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি বৃত্তাকার 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 তারের কেন্দ্রে। তাহলে আমরা এখন দুইটা অ্যাপ্লিকেশন শিখবো, এবং মোটামুটি বলতে পারি এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল আসে 90% ক্ষেত্রে এই দুইটা কেস থেকে আসে, এবং ওই সৃজনশীলগুলো আমরা আগামী ক্লাসে করাবো। আজকে আমরা শুধুমাত্র সূত্রগুলো তোমাদের মুখস্থ করাবো এবং প্রমাণ করে দিব। তাহলে আমরা আবারও বলতেছি যে অসীম দৈর্ঘ্যের লম্বা সোজা একটা যদি তার থাকে, তার থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত, এটা আমাকে বের করতে হবে। এখন আমরা এটা প্রমাণ করব। আর আরেকটা প্রমাণ করব, কোন একটা তার যদি বৃত্তাকার থাকে, তারের মধ্যে অবশ্যই তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হইতে হবে। এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানেও তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে আমার একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি হয় তাহলে আমাদের সোজা তারের জন্য নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত, আর বৃত্তাকার তারের জন্য তার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত, সেটা আমরা বের করবো। আবার বলতে সোজা তারের জন্য নির্দিষ্ট দূরত্বে, কেমন দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। এরকম বাঁকা দূরত্ব নিলে হবে না, লম্ব দূরত্ব নিতে হবে। তাহলে লম্ব দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান কত, আর আমাদের বৃত্তাকারের জন্য হচ্ছে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত, সেটা আমরা নির্ণয় করব। তাহলে সবাই একটু খেয়াল করে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে ক্লাস নিচ্ছিলাম, তো আমি পরে কল দিই। ওকে ওকে, আচ্ছা, তাহলে তোমরা একটু এতটুকু পর্যন্ত ক্লিয়ার করো। তাহলে আমরা বলতে পারি যে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারি। তো এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। এবার আমরা জাস্ট আমরা প্রমাণগুলো করব, প্রমাণগুলো করে শেষ করে দেব। এই সাদিক বলতেছে আটকে যাচ্ছে, তোমাদেরকে আটকে যাচ্ছে নাকি? আটকে যাওয়ার তো কথা না, আমি তো সবকিছু ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এসে আমরা হেডলাইনটা লিখি, তড়িৎবাহী লম্বা সোজা তারের জন্য তার থেকে নির্দিষ্ট বিন্দুতে বি নির্ণয়। তাহলে আমাদের লম্বা একটা সোজা তার থাকবে, ওই তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করব। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি একটা লম্বা সোজা তার নিই। তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লম্বা সোজা একটা তার। তাহলে আমরা বলতে পারবো তারের দৈর্ঘ্যটা এদিকে হচ্ছে -ইনফিনিটি, এদিকে হচ্ছে +ইনফিনিটি, এর মানে আমার অসীম দৈর্ঘ্যের একটা তার। তাহলে আমরা যে কাজটা করলাম,
তারের কোন একটা বিন্দু নিলাম, এটাকে আমরা বলবো সেন্টার। আমাদের সবসময় কার সাপেক্ষে চিন্তা করতে হবে? সেন্টারের সাপেক্ষে। তাহলে আমি যদি এটাকে সেন্টার বলি বা মধ্যবিন্দু বলি, তাহলে একটা জিনিস খেয়াল করো, মধ্যবিন্দুর ডানে কোনো কিছু কি হয়? পজিটিভ হয়, আর মধ্যবিন্দুর বামে নেগেটিভ হয়। সো আমাকে এখানেও মাথায় রাখতে হবে, এটা যদি আমাদের মধ্যবিন্দু হয়, আমি কোন বিন্দু ধরে নিচ্ছি? ভাই এটা আমার মধ্যবিন্দু। যদি এটা মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দুর ডানে এভরিথিং পজিটিভ, মধ্যবিন্দুর বামে এভরিথিং নেগেটিভ। এবার আসি, তাহলে আমরা এখান থেকে বলবো এই তারের মধ্যবিন্দু থেকে, খেয়াল করো কোন বিন্দুতে? মধ্যবিন্দু। মধ্যবিন্দু থেকে যদি আমার একটা নির্দিষ্ট দূরত্বে, এই দূরত্বটা কেমন দূরত্ব? এই দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। একটা বিন্দু আছে আমার পি। এখন এই পি বিন্দু থেকে তারের উপর লম্ব টানলে, ওটা হচ্ছে মধ্যবিন্দুতে লম্ব টানলে এই দূরত্ব হচ্ছে এ। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে তার থেকে দূরত্ব বা লম্ব দূরত্ব। পরীক্ষায় আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্বটা কি বুঝবো। তাহলে তার থেকে কোন একটা বিন্দু লম্ব দূরত্ব হচ্ছে এ। তাহলে এর পরিচয় কি বুঝছি তো? তাহলে এর পরিচয় এটা আমাদের লাগবে, ফর্মুলার মধ্যে লাগবে। এর পরিচয় কি? এ হচ্ছে তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ওই লম্ব দূরত্বটাই হচ্ছে আমার এ। তাহলে তারের মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্বটা হচ্ছে কত? এ। এবার তাহলে আমরা এখন এই দূরত্ব বের করব। তাহলে আমরা বলতে পারি ডিভি ইকুয়ালস টু আমরা জানি আই ডিএল sin থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমার কথা হচ্ছে এটা তো আমার ডিভি এর মান, তাহলে এখান থেকে আমার টোটাল আমাদের ইন্টিগ্রেশন করে টোটালটা বের করতে হবে। তো আমরা জানি টোটাল চুম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু কি? ইন্টিগ্রেশন অফ ডিভি। এর মানে তুমি টোটাল বি বের করতে হলে আগে ডিভিটা বের করতে হবে। তাহলে আমার ডিভিটা বের করা হয়ে গেছে। বাট কথা হচ্ছে ইন্টিগ্রেশন যখন তুমি করতে যাবা, তুমি কিন্তু আমার ইন্টারমিডিয়েট লাইফে কোর্সও শুধুমাত্র এক চলকের ইন্টিগ্রেশন, একাধিক চলকের ইন্টিগ্রেশন করো নাই। তুমি শুধুমাত্র একটা চলকের কোর্সও, আমরা এখানে একটা চলকে রূপান্তর করব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে যদি আমরা চিন্তা করে দেখি, আমার তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের আই। তাহলে আমাদের এখানে যে আই রাশিটা, এই রাশিটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি। কিন্তু দেখো এই যে থিটা, এই থিটাটা কিন্তু কনস্ট্যান্ট না, থিটাটা সবসময় পরিবর্তনশীল। যেমন ফর এক্সাম্পল আমি যদি সেই তারটা আবার নিই, এটা হচ্ছে আমার সেই পি বিন্দু। দেখো তড়িৎ প্রবাহ যেদিকে, দৈর্ঘ্য ভেক্টর সেদিকে, তাহলে তার দিকের সাথে যদি আমি এটা নিই, কোনটা হচ্ছে থিটা, এটা যদি আমি এখানে এটা নিই, এটা হচ্ছে আমার থিটা, কারণ আমাদের আর ভেক্টর সবসময় বাইরে দিয়ে কাজ করে। যদি আমি এটা নিই, এদিকে আর ভেক্টর, এদিকে এল ভেক্টর, এই কোনটা হচ্ছে থিটা। এর মানে থিটাটা কিন্তু কি সবসময় পরিবর্তনশীল। তাহলে থিটা আমার এভরি টাইম থিটাটা আমার পরিবর্তন হবে। তাহলে থিটা আমার পরিবর্তন হচ্ছে। আর এটা হচ্ছে ডিএল, তুমি দৈর্ঘ্য কতটুকু নিচ্ছ তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে সেটাকে যদি তুমি থিটাতে রূপান্তর করে ফেলতে পারো, তাহলে এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। আর এটা হচ্ছে আমার আর, এই আরটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে আমার সেক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি ধরে নিলা কোন একটা বিন্দু হচ্ছে ভাইয়া এ। এ বিন্দু থেকে তারের যে দূরত্ব, এই দূরত্বটাকে নাম দিচ্ছি আর, এবং এই যে মাঝখানে যে দৈর্ঘ্যটা কেন্দ্র পর্যন্ত, এই দৈর্ঘ্যটাকে নাম দিচ্ছি এল। এবং এখানে যদি তোমাকে বলি ভাই থিটাটা বের করো, থিটা কিভাবে বের করবা? আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার নিয়ম কি? আর ভেক্টরের দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে, তাহলে এটার দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। আর দৈর্ঘ্য ভেক্টরের দিক কোন দিকে? তড়িৎ প্রবাহের দিকে। তাহলে এই এল ভেক্টরের দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, এইদিকে। এর মানে এই পয়েন্ট থেকে এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এবার হচ্ছে মধ্যবর্তী কোণটা যখন থিটা, তাহলে তোমার এখানে কার মান বের করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমার এখানে এই যে আর আছে না ভাইয়া, এই আরটা তো যে কোনো কিছু হইতে পারে। যেমন এই পয়েন্টটা হওয়ার কারণে আরটা এতটুকু হয়েছে। যদি আমার এই পয়েন্টে হইতো, তাহলে আমার আরটা চেঞ্জ হয়ে যেত না, সাথে থিটাটাও চেঞ্জ হয়ে যেত না। তাহলে দেখো আর কিন্তু আর এর সাথে সাথে কিন্তু থিটাটাও চেঞ্জ হয়। তো তুমি অনেকগুলা ভেরিয়েবল রাখতে পারবা না, একটা ভেরিয়েবল রাখতে পারবা। আমি সেই একটা ভেরিয়েবল রাখবো শুধুমাত্র থিটা। তাহলে আমি আরটাকে থিটাতে রূপান্তর করে দিব। তাহলে আরটাকে থিটাতে রূপান্তর করলে কি হয়? এখন আমি আর এর সাথে থিটার রিলেশন করব। এখন আমার কথা হচ্ছে এখানে কনস্ট্যান্ট কোন মানটা আমার জানা আছে, অবশ্যই যে মানটা জানা আছে সেটা হচ্ছে এ, কারণ সবসময় লম্ব দূরত্ব দেওয়া থাকে। তাহলে এই যদি জানা থাকে, এ এবং আর এর সাথে থিটার কোন রিলেশন, এই ত্রিভুজের চিন্তা করলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে cos। তাহলে cos থিটা ইকুয়ালস টু বলতে পারি লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু কত হয়, আর ইকুয়ালস টু আমরা এখান থেকে আমাদের আমরা
ইয়া বলতেছি কেন, হ্যাঁ cos θ ইকুয়ালস টু আমরা বলতে পারি, সরি আমাদের লম্ব আর ভূমির মধ্যে রিলেশন, লম্ব আর অতিভুজ, তাহলে আমরা জানি সাইনের সাথে রিলেশন, তাহলে সাইন সমান আমি কি বলতে পারি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে a, অতিভুজ হচ্ছে r। তাহলে আমরা এখানে কার মান বের করব, r এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া r ইকুয়ালস টু কত, a ডিভাইডেড বাই sin থিটা। তো আমরা ভগ্নাংশ না রেখে ডাইরেক্ট করতে চাচ্ছি, তাহলে আমি 1 বাই sin থিটা সমান কি, cosec থিটা। তাহলে r ইকুয়ালস টু আমরা বলতে পারি cosec থিটা। তাহলে r এর মান কত হয় ভাইয়া, cosec থিটা হয়, cosec থিটা না a cosec থিটা। তাহলে r এর মান যেহেতু a cosec থিটা, সেই a cosec থিটাটা এখানে বসাই দাও, বসাই দিলে কি হয়, নিচে হয়ে যায় a স্কয়ার cosec স্কয়ার থিটা, উপরে আইটা আমার কনস্ট্যান্ট। এবার আমার কাজ হচ্ছে ভাইয়া ডিএল এর দিকে নজর দেওয়া। তো ডিএল এর দিকে নজর দিতে হলে, ডিএল তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে আগে কার দিকে নজর দিতে হবে, এল এর দিকে। এল যদি বের করতে পারো, এল কে তুমি ডিফারেন্সিয়েট করলে ডিএল পেয়ে যাবা। যেমন এক্স কে আমরা, এক্স এর মান মনে করো sin থিটা, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা বলতে পারি dx ইকুয়ালস টু হচ্ছে cos থিটা d থিটা, এরকম। তো আমরা সেই কাজটাই করতে পারবো যেটা তোমরা ইন্টিগ্রেশনে করছো। তো আমার কথা হচ্ছে এর আগে আমার কার মান বের করতে হবে, এল এর মান। তো আমার আবার আগের মতো সেম কথা, ভাই আমি এল এর মান বের করব। এই এল এর মান যদি বের করতে যাই, কার মান আমার জানা আছে, আমার জানা আছে a এর মান, তাহলে এল এর মান আমি বের করব, a এর মান আমার জানা আছে। তাহলে এল আমার কি, এল আমার ভূমি, এ আমার কি, লম্ব। লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কার, tan থিটা। tan থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ a ডিভাইডেড বাই মাইনাস এল। এর তুমি আবার প্রশ্ন করতে পারবে মাইনাস এল কেন দিলেন, কারণ আমি আগে বলছি ভাইয়া এই পয়েন্টটাকে আমি মধ্যবিন্দু ধরছি, তাহলে এই এলটা মধ্যবিন্দুর কোন পাশে আছে, বাম পাশে। যেহেতু মধ্যবিন্দুর বাম পাশে আছে, তাহলে এলটা হবে মাইনাস এল, অথবা আমি এলটাকে ধনাত্মক ধরতেছি, তাহলে আমার রাশিটাকে ঋণাত্মক বানাতে হলে সামনে একটা মাইনাস চিহ্ন আনা লাগবে। এবার আসো, তাহলে আমরা এখানে কার মান বের করব, এল এর মান বের করব। তাহলে আমরা এল এর মান বের করতে হলে এল ইকুয়ালস টু কি বলতে পারি, মাইনাস a ডিভাইডেড বাই tan থিটা। আগের মতো ভগ্নাংশ রাখতেছি না, তাহলে এল ইকুয়ালস টু কি বলতে পারবো, মাইনাস a tan থিটা। এখন এটা তো এল এর মান, বাট সরি a tan থিটা বলতে cot থিটা, 1 বাই tan সমান হচ্ছে cot থিটা। এখন আমার কথা হচ্ছে এটা তো এল এর মান, বাট আমার লাগবে কার মান, আমার লাগবে ডিএল এর মান। তাহলে ডিএল ইকুয়ালস টু কি বলতে পারি, মাইনাস এটা কনস্ট্যান্ট, cot থিটা করলে কি পাবো, মাইনাস cosec স্কয়ার থিটা, মাইনাস cosec স্কয়ার থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ডিএল ইকুয়ালস টু আমরা বলতে পারি a cosec স্কয়ার থিটা, a cosec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা বলতে পারি ডিএল এর জায়গায় বসাবো a cosec স্কয়ার থিটা d থিটা, আর পাশে আমাদের একটা কি আছে, sin থিটা আছে। তাহলে আমি যদি দেখি এবার cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা চলে যাবে, a একটা চলে যাবে, থাকে কি 1 বাই a। তাহলে আমরা এখান থেকে এভাবে সাজিয়ে লিখতে পারি i d থিটা sin থিটা, i sin থিটা d থিটা এভাবে লিখতে পারি। আর নিচে কি থাকে, একটা a থাকে, এটা কার মান, dv এর মান। এর মানে dv ইকুয়ালস টু হচ্ছে i sin থিটা d থিটা ডিভাইডেড বাই a। তাহলে আমাদের এখানে আচ্ছা এখানে তো একটা জিনিস দেওয়া হয়নি, মিউ নট বাই 4 পাইটা দেওয়া হয়নি, মিউ নট বাই 4 পাই। তাহলে আমাদের মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, আর এদিকে হচ্ছে dv ইকুয়ালস টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। আমরা এভাবে লিখতে পারি মিউ নট i ডিভাইড বাই 4 পাই, অথবা এটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি, পাশে আমি লিখলাম sin থিটা d থিটা। এর মানে সুন্দর করে সাজিয়ে লিখি, মিউ নট ডিভাইড বাই 4 পাই, এটাকে এখানে আনলাম, আইটাকে এখানে আনলাম, মিউ নট i ডিভাইড বাই 4 পাই, এর সাথে কি লিখলাম, sin থিটা d থিটা। এখন আমার কথা হচ্ছে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন যখন করব, b ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dv, এর মানে ইন্টিগ্রেশন অফ মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a sin থিটা d থিটা। তাহলে আমরা বলতে পারি মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a, এটা কিন্তু কনস্ট্যান্ট, বের হয়ে চলে আসলে ইন্টিগ্রেশন অফ sin থিটা d থিটা। এটাকে ইন্টিগ্রেশন করলে आंसर মিলে যাবে। তবে আমাকে এখন জানতে হবে এখানে লিমিটটা কার বসবে, থিটার লিমিট। এন্ড থিটার লিমিটটা কত সেটা আমাকে বুঝতে হবে, সেটা বুঝে আমি সামনের দিকে আগাবো। তাহলে আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা আমরা এখন করব, যেহেতু আমার জায়গা নাই আমি এটা মুছে করব। আগে হচ্ছে এই বি যে এতটুকু আনলাম, এতটুকুটা তোমরা সবাই বুঝছো কিনা, আমরা এতটুকু যে বি আনলাম এতটুকু আমরা বুঝছি কিনা, যে আমরা এতটুকু বুঝছি কিনা সেটা আমরা আগে একটু বলি।
তাহলে আমি আবারও বলতেছি, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তড়িৎবাহী লম্বা একটা সোজা তার, তার থেকে তারের মধ্যবিন্দু থেকে নির্দিষ্ট একটা বিন্দু দূরত্ব হচ্ছে এ। এখন আমি যে বিন্দুটা বের করতে চাচ্ছি আমাদের সেই বিন্দুটা হচ্ছে মনে করো এ বিন্দু। এ বিন্দুটা আমার মূল বিন্দু থেকে কতটুকু বামে, এ বিন্দুটা এল পরিমাণ বামে, এ বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা এখন যে কাজটা করব, আর এবং এল এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এখন একটু খেয়াল করো, আমাদের ডিবি হচ্ছে μ0/4 পাই আইডিয়াল sin থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এখন আমার এখানে কথা হচ্ছে, আমার এখানে ভেরিয়েবল আছে তিনটা, একটা হচ্ছে এল, আরেকটা হচ্ছে থিটা, আরেকটা হচ্ছে আর। কিন্তু তিনটা ভেরিয়েবল আমরা করতে জানি না, আমরা করতে জানি কয়টা, একটা। তো আমরা একটা কমন ভেরিয়েবল থিটাতে কনভার্ট করব। তাহলে এলটাকেও থিটাতে কনভার্ট করতে হবে, আরটাকেও থিটাতে কনভার্ট করতে হবে। এখন আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যে কার মান জানি, এ এর মান জানি, আর থিটাতে আমি কনভার্ট করব, এর মানে থিটাও আমি জানি, ধরতে পারি। তাহলে আমি এ এর সাথে থিটা রিলেশন করব মানে লম্বভূমির সাথে রিলেশন করব মানে tan, আর এ এর সাথে আর রিলেশন করব মানে হচ্ছে sin। তাহলে আমরা এখান থেকে কার মান বের করলাম, আর এর মান বের করলাম, এখান থেকে আমি এল এর মান বের করলাম। এলটাকে ডিফারেন্সিয়েট করলে আমার ডিএল বের হয়ে যায়, সেই ডিএল এর মানটা আমরা এখানে বসাইলাম, আর এখান থেকে আর এর মানটা আমরা এখানে বসাইলাম, দেন কাটাকাটি করে আমরা এটা পাইছি, তাকে ইন্টিগ্রেশন করলে লাস্ট লাইন পাবো এটা। এখন এই ইন্টিগ্রেশন যেটা পাইলাম সেটা আমরা এখন একটু ক্যালকুলেশন করব। তাহলে আমাদের দেখো এই দিকগুলো আমরা মুছে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসো, আমাদের কথা হচ্ছে শেষ পর্যন্ত আমরা বি এর যেটা পাইলাম, বি ইকুয়ালস টু আমরা বলতে পারি μ0I ডিভাইডেড বাই 4 পাই a, ওকে, আর তার সাথে ইন্টিগ্রেশন অফ sin থিটা ডি থিটা। এখন আমার প্রশ্ন হলো, ভাইয়া এখানে লিমিটটা কত হবে, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন যে করতেছি, ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত পর্যন্ত। তাহলে আসলে ভাইয়া লিমিটটা আমরা একটু বোঝানোর ট্রাই করি। তাহলে আমার কি করতে হবে, পুরো তারটা নিতে হবে না, তাহলে তার একবারে অসীম থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন আসো, আমি যদি বলি, একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এ, দৈর্ঘ্য ভেক্টরের দিক সবসময় ডান দিকে, কারণ আমি তড়িৎ প্রবাহ ধরতেছি এই দিকে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে একটু ভালো করে খেয়াল করো, আমি প্রথমে -ইনফিনিটি দিয়ে যাই, আমি এখানে গেলাম, তাহলে কোনটা হবে, থিটা এটা। আমি এখানে গেলাম, থিটা এটা। আমি এখানে গেলাম, থিটা এটা। একটা জিনিস খেয়াল করছো, আমি যতই বাম দিকে যাচ্ছি আমার যে থিটার ভ্যালু কমতেছে, কিন্তু আমি যত ডান দিকে বাম দিকে যাচ্ছি থিটার ভ্যালু কমতেছে। এভাবে কমতে কমতে কার কাছাকাছি যাচ্ছে, শূন্যের কাছাকাছি যাচ্ছে। তাহলে যখন এরকম -ইনফিনিটিতে চলে যাবে, তখন এটা কার কাছাকাছি, শূন্যের কাছাকাছি। এর মানে থিটা টেন্ডস টু 0, কারণ আমরা তো -ইনফিনিটি দেখানো সম্ভব না। অর্থাৎ দেখো এটা এভাবে আস্তে লেফটে যাচ্ছে, লেফটে এক সময় অসীম দূরত্বে শূন্য মনে হবে। এবার আসে ডান দিকে, আমি যদি এটা নিই, তাহলে এটা হচ্ছে আমার থিটা, কারণ কোণ বের করার নিয়ম জানো তো, এইদিকে আমার দৈর্ঘ্য আর এইদিকে হচ্ছে আর, এই দুটোর মধ্যে দিয়ে কোণ হচ্ছে এটা, এখানে এটা, এখানে এটা। খেয়াল করো তো, এটা আস্তে বাড়তেছে না, আমার এখানে অ্যাঙ্গেল যায়, এখানে আরো বেশি, এখানে আরো বেশি, বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে, 180। এর মানে 180 ডিগ্রি, বা আমরা বলতে পারি 0 থেকে পাই। তাহলে 0 থেকে যে পাই, এটা হচ্ছে আমার কার লিমিট, বাই 0 থেকে পাই হচ্ছে আমার থিটার লিমিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বাই b = μ0I ডিভাইডেড বাই 4 পাই a। sin থিটা কে ইন্টিগ্রেশন করলে কি হয়, -cos থিটা। তাহলে উপরে থাকে পাই, নিচে থাকে 0। এবার μ0I ডিভাইডেড বাই 4 পাই a, মাইনাসটা বের করে নিয়ে আসলাম, আমার মাইনাস। এবার আসো, আমাদের মাইনাসটা আচ্ছা রেখেই দিই, আমাদের এখানে পাই বসালে কি হয়, -cos পাই। এবার মাইনাস মাইনাসের প্লাস cos 0। তো আমরা জানি cos 0 ডিগ্রির মান কত, 1, আর cos 180 ডিগ্রির মান কত, -1। তাহলে মাইনাস মাইনাসের কত হয়, প্লাস, তাহলে +1 আর 1 মিলে কত হয়, 2। তাহলে আমরা বলতে পারি μ0I ডিভাইডেড বাই 4 পাই a ইনটু 2। এই 2 আর 4 কাটা গেলে 2 থাকে। তাহলে আমরা বলতে পারি μ0I ডিভাইডেড বাই টুয়াইস পাই a। এই ফর্মুলা যেটা, এটা তোমাকে ঠাড়া মুখস্থ করতে হবে। তাহলে এতক্ষণ যা কোনো কিছু লাগবে না, এটা হচ্ছে মেথডটা তোমাদের লাগবে হচ্ছে কেন, বেসিকটা গ্রো করার জন্য। বাট ফাইনালি তোমাকে এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি b = μ0I ডিভাইডেড বাই 4 পাই a 2 পাই a। দেখো μ0 মানে কি 4 পাই * 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার মুখস্থ আছে। I মানে কি, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। 2 পাই কনস্ট্যান্ট, a মানে হচ্ছে লম্ব দূরত্ব। এর মানে তড়িৎ প্রবাহ এবং লম্ব দূরত্ব দেওয়া থাকলে আমরা ইজিলি এটা বের করতে পারি। আগামী ক্লাসে বের করে দেখাবো। আজকে জাস্ট আমরা এতটুকু মুখস্থ করে রাখি, b = μ0I ডিভাইডেড বাই টুয়াইস পাই a। এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে লম্বা সোজা তারের জন্য। এবার আসো আমরা করব বৃত্তাকারের জন্য।
বৃত্তাকারটা আর সোজা, সোজা মানে হচ্ছে বৃত্তাকারটা আমরা খুব অল্প সময় বের করতে পারবো, কারণ সেখানে ক্যালকুলেশনগুলো মোস্ট ইজি। মানে এখানে ক্যালকুলেশন তুমি যেরকম দেখতেছো না, ওইখানে ক্যালকুলেশনগুলো আমরা আর একটু ইজি পাবো, আর একটু ইজি ক্যালকুলেশন আমরা সেখানে পাবো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা সেই বৃত্তাকারগুলো দেখি। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো। এবার আমরা কার জন্য করব? বৃত্তাকার তারের জন্য। অর্থাৎ যদি তারটা বৃত্তাকার থাকে, তারের কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা আমরা বের করব। ওকে, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের এবার হচ্ছে কি বৃত্তাকার। তাহলে সবাই একটু ভালো করে নজর দাও। আমাদের বৃত্তাকার যদি নিই, এই যে পয়েন্ট, যে কোন একটা বিন্দু নাও, যে কোনো একটা বিন্দু যদি নাও, এটা এই বিন্দু থেকে আমাদের নরমালি তড়িৎ প্রবাহ এইদিকে মনে করো তড়িৎ প্রবাহ আই। তাহলে আমরা যদি বলি ভাইয়া এই বিন্দুতে আমার দৈর্ঘ্য ভেক্টরের দিক কোন দিকে? দৈর্ঘ্য ভেক্টরের দিক হচ্ছে এই বরাবর, কারণ বৃত্তে তোমরা জানো প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক বরাবর, তাই না? আর স্পর্শক ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি আমাদের ব্যাসার্ধ যেটা, এই যে এটা হচ্ছে আর, তাহলে এই আর এর ডিরেকশন এদিকে, আর ডিএল যেটা, আমি যদি ছোট্ট একটা ডিএল নিই, এই ডিএল এর ডিরেকশন হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ কত? 90। সিমিলারলি সে যদি এখানে থাকতো, আর এর দিক এদিকে, ডিএল এর দিক এদিকে, তাও মধ্যবর্তী কোণ কত হইতো? 90। এর মানে যেখানেই থাকুক না কেন, এবার একটা জিনিস খেয়াল করো, আগে থিটার মান চেঞ্জ হইতো, বাট আমাদের এই ফর্মুলা যখন আসলো থিটার মান আর চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। এর মানে এখানে সবচেয়ে বড় সুবিধা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি ডিভি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আইডিএল sin থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তো sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান আমরা জানি কত? 1। sin 90 ডিগ্রি মান 1 জানলে আমরা এটাকে বলতে পারি ভাই ডিভি ইকুয়ালস টু বলা যায় মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইনটু আমরা বলতে পারি আমাদের মিউ নট আই বলতে পারি ডিভাইড বাই 4 পাই, আর এখানে ডিএল ডিভাইডেড বাই আর স্কয়ার বলা যায়। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি sin এর মান থিটার মান 90 ডিগ্রি জানো, সেটা বসাইলা, এটাকে আমরা ইজি করলাম। এখন আমার কাজটা হচ্ছে কি ভাইয়া? আমার কাজটা হচ্ছে এটাকে আমার কি করা, এখন যেটা আছে এটাকে আমার কি করা ভাই, এটাকে ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করতে হলে একটা জিনিস খেয়াল করো, আগের বার কিন্তু তোমার প্রত্যেকটা বার আরটা চেঞ্জ হয়েছিল। দেখো তো আমার প্রত্যেকটা এই পয়েন্ট থেকে এখানে থিটাটাও চেঞ্জ হয়েছে, আরটাও চেঞ্জ হয়েছে, থিটাও চেঞ্জ হয়েছে, আরটাও চেঞ্জ হয়েছে। এবার দেখো তো এখানে আর যা, এখানেও আর সেম, এখানেও আর সেম, এখানেও আর সেম। এর মানে এবার কিন্তু আরটাও কনস্ট্যান্ট, আর তড়িৎ প্রবাহ তো অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি আর যেহেতু কনস্ট্যান্ট, আরটাকে আমরা এটার সাথে নিয়ে আসি 4 পাই আর স্কয়ার। এর মানে ভেরিয়েবল থাকে ডিএল। আগেরবার কিন্তু ভেরিয়েবল ছিল 3টা, যেহেতু 3টা ছিল তাকে আমি একটাতে রূপান্তর করছি, বাট এবার ভেরিয়েবল তো আছেই একটা, এর মানে রূপান্তরের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এবার আমার ভেরিয়েবলের রূপান্তরের কোনো প্রয়োজন নাই। যদি না থাকে তাহলে আমি টোটাল ইন্টিগ্রেশন করি, বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ আমরা ডিভি বলতে পারি, ডিভি ইকুয়ালস টু এখানে কনস্ট্যান্ট গুলো বের হয়ে চলে আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইন্টিগ্রেশন অফ ডিএল। এবার আসো ডিএল, এল মানে কি? দৈর্ঘ্য। তাহলে তুমি যদি দেখো একটা লুপ যদি চিন্তা করো, এখান থেকে স্টার্ট করে তুমি পুরোটাই ঘুরে আবার এখানে আসবা, ঠিক কি না? তাহলে আমরা কথা হচ্ছে এখান থেকে যখন স্টার্ট করলা, স্টার্টে এল ইকুয়ালস টু কত? 0। তুমি যখন শেষ করলা এন্ড, তাহলে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা? এই পুরাটা মানে হচ্ছে বৃত্তের পরিধি, মানে হচ্ছে কত? 2 পাই আর। এর মানে এল এর লিমিটটা হচ্ছে 0 থেকে শুরু করে 2 পাই আর। এটা হচ্ছে কার লিমিট ভাইয়া? এল এর লিমিট। তাহলে এল এর লিমিট যদি এটা হয়, এবার তোমরা জাস্ট ইন্টিগ্রেশন করলে आंसर পেয়ে যাবা। সেটা হচ্ছে কি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার, আর ডিএল টাকে আমরা করলে ইন্টিগ্রেশন করলে এল হবে, এদিকে 2 পাই আর, এদিকে 0। তাহলে বলতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইনটু এদিকে 2 পাই আর মাইনাস 0। তাহলে আমরা বলতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইনটু 2 পাই আর। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে পাই পাই চলে যাবে, আর আর একটা চলে আরেকটা থাকবে, 2 × 4। তাহলে আমার লিটারালি থাকে কি, লিটারালি আমরা এখান থেকে বলতে পারি এক কথায় থাকে হচ্ছে বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস আর। তাহলে এটা হচ্ছে মেইন ফর্মুলা। এখানে আই কি বুঝতেছো, আর কি বুঝতেছো। তাহলে যদি আমার কখনো আমাদের লম্ব সোজা তার হয়, তখন হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই এ ছিল, আর যদি আমাদের বৃত্তাকার হয় মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস আর, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো এরকম একটা বৃত্তাকার তার যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, অন্য একটাও সেম না, মানে একই ধরনের হুবহু সেম, দুইটা কি সেম না?
তাহলে একই তার দিয়ে যদি আমি বৃত্তাকার কুণ্ডলী দুইটা বানাই, তাহলে একটা কুণ্ডলীর জায়গায় যদি দুইটা কুণ্ডলী হয় চুম্বক ক্ষেত্র কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে তিনটা হলে 3 গুণ। তাহলে আমরা বলবো কুণ্ডলী সংখ্যা n হলে, কুণ্ডলী সংখ্যা n হলে টোটাল চৌম্বক ক্ষেত্র B = n ইনটু মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস R। এর মানে হচ্ছে আমাদের লম্বা সোজা যেটা ছিল সেখানে তো আমার কুণ্ডলীর সংখ্যা আমাদের কোনো স্কোপ ছিল না, বাট এখানে আমার কুণ্ডলীর সংখ্যার একটি স্কোপ আছে যে আমার কুণ্ডলীর সংখ্যা যদি আমার এতটা হয় চুম্বক এটা কত হবে, তাহলে একটা কুণ্ডলীর জন্য যা আমার n সংখ্যক কুণ্ডলীর জন্য তার n গুণ। তাহলে বলো এতটুকু তোমরা বুঝছো কিনা? যদি এতটুকু বুঝতে পারো আমাদের ক্লাস এখানে শেষ করে দিব। আজকের ক্লাসে মেইনলি আমরা শুধু প্রমাণগুলোই দেখাইছি। মেইন হচ্ছে আগামী ক্লাস, মানে আগামী ক্লাসে আমরা সবগুলো হচ্ছে তোমাকে ডিটেইলস যে সবগুলো অ্যাপ্লিকেশন করব। আজকে আমরা প্রমাণ করলাম, সেই প্রমাণগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে অ্যাপ্লাই করে ম্যাথ করব। সৃজনশীল আমরা আগামী ক্লাসে অনেকগুলো করব, কারণ এই টপিক থেকে প্রচুর পরিমাণ সৃজনশীল হয়। আরমান বিন জাহাঙ্গীর, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা হয়, ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হয়। সূত্র মানে ভুলে গেছো? এই সবার ক্লিয়ার কিনা একটু বলো, যদি ক্লিয়ার হয় আমি ক্লোজ করে দিব। সবার ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার হলে আমি শেষ করে দিচ্ছি। প্রমাণগুলো একটু সবাই বাসায় প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমি বলতেছি না এগুলো লাগবেই, আমি বলছি যে শিখার জিনিস আছে, ওই কারণে আমি করাইছি। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস হচ্ছে যেসব জিনিস পরীক্ষায় আসে সেটা জানবো। আর প্রমাণগুলো একটা সুবিধা হচ্ছে এখন তুমি কোন জিনিসটা কোন পারপাসে ইউজ করছিলা প্রমাণের সময় সেটা তুমি জানো, তাহলে আমি ওই পারপাসটা ব্যবহার করে আমি ম্যাথ করাটা আমার জন্য অনেক ইজি হবে। ওই কারণে এইসব জায়গায় আমরা এইসব জায়গায় প্রমাণটা করি আর কি। আর এখানে যে আমরা প্রমাণগুলো এখন দেখাইলাম, আমাদের মোটামুটি দেখা যায় ইন্টারমিডিয়েট লেভেলের 50 to 60% স্টুডেন্ট এগুলো জীবনে টাচই করে না, মানে তাদের কাছে মনে হয় এগুলো আকাশ থেকে আসছে। আসলে জিনিসটা হচ্ছে অনেকে জিনিসগুলোকে অনেক যদিও একটু অনেকের জন্য এটা ডিফিকাল্ট একটা কনসেপ্ট, বাট আমাদের অনেকে এমনভাবে ব্যাখ্যা করে তোমার কাছে মনে হবে আকাশ থেকে আসছে। তো ওই কারণে আমি ট্রাই করছি একটু ইজি কনসেপ্টে বোঝানোর। তোমার বইতেও দেখবো প্রমাণগুলো একটু বিদঘুটে টাইপের, আমি আমার মতো করে প্রমাণটা করাইছি, কিন্তু সেম আনসারই আসছে, লজিকে কোনো সমস্যা নেই। বাট তুমি তোমার বইয়ের মতো করতে গেলে অনেকের কাছে একটু বিদঘুটে মনে হবে, ওই কারণে আমি প্রমাণটা সম্পূর্ণটা আমার মতো করে করাইছি। আরমান, আজকে ম্যাথ নিউ চ্যাপ্টার স্টার্ট করবো না, তো আমরা বহুপদী করাচ্ছিলাম, বহুপদীর আজকে লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ নতুন চ্যাপ্টার শুরু করবো। আজকে ম্যাথের নতুন চ্যাপ্টার না, আজকে হচ্ছে আগের চ্যাপ্টারটাই। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।